আসসালামু আলাইকুম। প্রতি বছর ভর্তি পরীক্ষা নিয়ে অনলাইনে তোমাকে অনেকে পড়াবে, আমরাও পড়াই, আমাদের কোর্স আছে, বই আছে, এক্সাম আছে। শুধু পড়ানো দিয়ে যদি চান্স পাইতো মানুষজন, তাহলে কিন্তু এমন কখনোই হইতো না যে কয়েক লাখ পরীক্ষা দিয়ে কয়েক হাজার মানুষজন চান্স পাচ্ছে, এবং তুমি এটাও বলতে পারো যারা যোগ্য তারাই চান্স পাচ্ছে। কিন্তু দেখা যাচ্ছে বেশ কিছু বিশ্ববিদ্যালয়ে তাদের সিট ফিল আপ না করেই ক্লাস শুরু করতেছে। তো সব যোগ্যরাই যে চান্স পাচ্ছে এমন না, এবং এই মানুষগুলা অ্যাটলিস্ট ঢাকায় মিনিমাম 2 লাখ মানুষজন কোচিং করতে আসে, 5 লাখ মানুষজন কোচিং করতে আসে, একই কোচিংয়ে পড়ে, একই উদ্ভাসে পড়ে, একই সানরাইজে এক্সাম দেয়, একই ম্যাটেরিয়ালস দেখে, এবং এই একই জিনিসপাতি করা সত্ত্বেও তারা চান্স পাচ্ছে না। কেন পাচ্ছে না? রিজন হইল যে ভর্তি পরীক্ষাটা শুধুমাত্র আমার পড়ার অ্যাসপেক্টে ইম্পর্টেন্ট না। ভর্তি পরীক্ষার একটা অনেক বড় আমাদের মেন্টাল অ্যাসপেক্ট আছে, এবং এই মেন্টাল অ্যাসপেক্টটা আমরা অনেকে অ্যাকনলেজ করি না। যেমন এই জেনারেশনে ডিপ্রেশন, লোনলিনেস, ইনসমনিয়া, অ্যাডিকশন, সোশ্যাল মিডিয়া অ্যাডিকশন কি সিভিয়ার লেভেলে, এটা তোমাদের আইডিয়াও নাই। এবং এই যে পুরা টাইমটা জুড়ে আমাদের এই ইস্যুগুলো নিয়ে যে কথা বলা যায় না কারো সাথে, কারণ আমি কোচিং সেন্টারে স্যারকে যা জিজ্ঞেস করব যে ভরকেন্দ্র সরলে কি হবে, নাকি স্যার আমি গত 4 দিন যাবত ডিপ্রেশনের জন্য 1 ঘন্টা পড়তে পারতেছি না, আমি আমার রেজাল্টের আতঙ্কে টেবিলে বসতে পারতেছি না, স্যার কী করবো, দেওয়ালে পিঠ ঠেকে গেছে, উই ক্যান সে দ্য সেকেন্ড পার্ট। এটাই হলো অ্যাডমিশনের আইরনি, যে আমাদের টিচারদের সাথে সম্পর্ক গিভ অ্যান্ড টেক, টাকা দিব, পড়াবে, গো আউট। সো আমাদের আসলে ক্লোজ এরকম কেউ নাই যাদের সাথে আমরা শেয়ারও করব। সো সেই জায়গায় আমি আনাস ফেরদৌস, আমি তোমাদের টিচার কোনো কালই ছিলাম না, আমি তোমাদের ভাই ছিলাম, যার কারণে তোমরা আমাকে যা গালি দাও আমি মানে নেই, আমি তোমাদের ভাই, মনে রাখবা আনাস ভাইয়া আজীবন, ঠিক আছে? সো আমি তোমাদের আজকে অ্যাডমিশন টাইমের যতগুলা মেন্টাল ইস্যু তুমি সামনে ফেস করতে যাচ্ছ, মোটামুটি প্রায় সবগুলো আমি কভার করার চেষ্টা করব। আমি নিজেই যেগুলো ফেস করছি, প্লাস বিগত বছরগুলোতে আমরা স্টুডেন্টদেরকে যেগুলো ফেস করতে দেখি, সেগুলো নিয়ে সব কিছু আমরা আলোচনা করব, সলিউশন দেওয়ার চেষ্টা করব। মনে রাখতে হবে এই ভিডিও দেখে যে তোমার সব প্রবলেম সলভ হয়ে যাবে এমন না, কিন্তু মনে রাখতে হবে মেন্টাল প্রবলেম বা দুঃখের একটা ভালো দিক হলো, যখন আমরা কাউকে দেখি যে সে আমার প্রবলেম বা জিনিসটাতে আমার পাশেও বসে আছে, কিছুই করছে না, আছে যে হ্যাঁ ঠিক আছে মামা শক্ত থাক, এইটাই অনেক, এইটাই নিজেকে বাঁচার অনেক বড় এনার্জি দেয়। চলো শুরু করি। ওকে, সো আমাদেরকে আজকের প্রথম যে বিষয়টা নিয়ে কথা বলতে হবে সেটা হলো কনফিডেন্স। দেখো, এরকম অসংখ্য ঘটনা আছে না যে একটা স্টুডেন্ট যে পরীক্ষা দিচ্ছে সে সব জায়গাতেই চান্স পাচ্ছে, আবার এমন দেখা গেছে যে একটা স্টুডেন্ট পরীক্ষা দিচ্ছে কিন্তু কোনো জায়গাতেই চান্স পাচ্ছে না। প্রথম স্টুডেন্টটা হয়তো অনেক ক্ষেত্রে কম পড়ছে, দ্বিতীয় স্টুডেন্টটা বেশি পড়ছে, তাও চান্স পাচ্ছে না। এই দুজন মানুষের মধ্যে প্রিপারেশনগত খুব একটা ডিফারেন্স থাকে না। এই ডিফারেন্সটা ক্রিয়েট হয় একটা জায়গাতে, সেটা হলো মাইন্ডসেট অ্যান্ড কনফিডেন্স লেভেল। তুমি দেখবা যারা চান্স পায় না, খারাপ স্টুডেন্টদের সাথে বসে 5 মিনিট কথা বলবো, ও বলবে মামা পাবলিকে একটা সিট লাগবে, মামা মামা কোনো মতন পাস মার্কটা যদি উঠে, মামা মামা এইচএসসিতে 4 পয়েন্ট আসবে তো, নাকি পরীক্ষা দিতে পারবো তো বুয়েটে মামা। ওর কথাবার্তাই মানে ওর লেভেলটাই কিন্তু এইটুকু, ঠিক আছে? মনে রাখবা ইউ উইল নেভার এক্সিড ইউর হাইয়েস্ট এক্সপেকটেশন। অর্থাৎ তুমি যদি নিজেকে চিন্তা করো যে আমি 100 পর্যন্ত যাব, কল্পনা করো, নিজেকে বিলিভ করো এটা, তুমি হাইয়েস্ট 70, 80, 90 যাবা, বা ম্যাক্স গেলে 100 যাবা, কোনোদিন 110 যাবা না। সো যখন তোমার কনফিডেন্স লেভেল শুরুতেই থাকে হলো লো, তোমার সাবকনশিয়াস ব্রেনের একটা খুব নোংরা ব্যাপার হলো যে ওকে তুমি যা ফিট করাবা ও রিয়েল লাইফে তোমাকে ওভাবেই চালাবে। জিনিসটা আরও প্রখ্যাত উদাহরণ দেই, তুমি 5 জন নামানজি হুজুরের সাথে, তুমি ধরো নিকৃষ্ট খারাপ একটা মানুষ, তুমি 5টা হুজুরের সাথে, বেশি না মামা 1 মাস বেড়াও, তুমি 1 ওয়াক্ত করে নামাজ পড়তে পড়তে ধীরে ধীরে ওদের মতো হয়ে যাবে, গ্যারান্টি তুমি ভালো মানুষ হবে, গ্যারান্টি। তুমি 5টা নেশাখোরের সাথে, তুমি প্রচণ্ড ভালো 5 ওয়াক্ত নামানজি হুজুর একটা মানুষ, তুমি 5টা নেশাখোরের সাথে 1 মাসও লাগবে না, খারাপ জিনিস আরও দ্রুত ধরে, 7 দিন বেড়াও, তুমি এর মধ্যে কোনো খারাপ কিছু করে ফেলাবা, শিওর, গ্যারান্টি, তুমি 6ষ্ঠ নেশাখোরটা হবা। সো তোমার ব্রেনকে তুমি যা বুঝ দিবা, তোমার আশপাশে ওই লেভেলের সিস্টেমটা দিয়ে দেয়। সো এখন যখন তোমার কনফিডেন্স লেভেলটা শুরু থেকেই লো, তোমার রেজাল্ট বাই ডিফল্টই হবে লো। সো তোমরা কনফিডেন্স বাড়াবা কেমনে? ভাইয়া কনফিডেন্স তো পাই না, লজিক্যাল কোশ্চেন। কনফিডেন্স কেমনে আসে? কনফিডেন্স আসার কয়েকটা পয়েন্ট আজকে শিখে রাখো। প্রথম পয়েন্ট হলো হার্ডওয়ার্ক। যখন তুমি কুত্তার মতো খাটো, তোমার ব্রেন জানে যে আমি আমার যুদ্ধটার জন্য প্রিপেয়ার্ড। সে টু সে কোনো একজন, ধরো তোমার আমার মারামারি লাগছে, এখন ধরো আমি তো জিম করি, আমি শক্তিশালী, আমি জানি আমি তোমার চেয়ে দ্বিগুণ সাইজের একটা মানুষ, তুমি জিম টিম করো না, তোমার কোনো এক্সপিরিয়েন্স নাই, তুমি অবভিয়াসলি বেশি কনফিডেন্ট থাকবে না, আমি কনফিডেন্ট থাকবো। কিন্তু ধরো নাও যে আমি বিশাল মোটকা, বিশাল দানব, ঠিক আছে, অপোজিট সাইডের জন কারাতে জানে, হ্যাঁ MMA জানে, ও আমার ভাঙ্গে ভাঁজ করে রাখে দিবে না, আমি যত শক্তিশালী হই না কেন, কারণ ও জানে,
ও হার্ড ওয়ার্ক করছে, হি অ্যাচিভ দ্যাট স্কিল, দ্যাটস ওয়াই হি ইজ কনফিডেন্ট, রাইট? সো কনফিডেন্স আসে তুমি যখন হার্ড ওয়ার্ক করো, তোমার ব্রেন জানে আই এম প্রিপেয়ার্ড ফর দিস শিট, দ্যাটস ওয়াই হি ইজ কনফিডেন্ট। 2 নাম্বার সেটা হলো সাকসেস। এই যে পয়েন্টটা আসলো, খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট, এটা খুবই ইম্পর্টেন্ট, মনে রাখবা। এটা অনেকে মিস্টেক করো। তুমি চিন্তা করো, তুমি যদি অ্যাডমিশনের টাইম থেকে প্রত্যেকটা ডেইলিতে শিট লেভেলের নাম্বার পাও, প্রত্যেকটা উইকলিতে তোমার সিরিয়াল 10,000-এর পরে চলে যায়, ডু ইউ থিঙ্ক তুমি চান্স পাবা? তোমার যখন পুরো লাইফ জুড়ে শুধু ব্যর্থতা 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 ব্যর্থতা, তোমার ব্রেন কি দেখে কনফিডেন্ট হবে? ও কনফিডেন্ট হবে না তো, স্বাভাবিক। তোমার তো কোনো কিছু নাই যেটা নিয়ে কনফিডেন্ট হবো। তুমি কি সালমান খান, তুমি কি ঋত্বিক রোশন? তোমার তো চেহারাও নাই। তোমার কি খুব টাকা আছে? তুমি কি মুকেশ আম্বানির পোলা না? তাহলে তোমার ব্রেন কি নিয়ে কনফিডেন্ট হবে? ইউ হ্যাভ টু গিভ হিম সাকসেস। এখন কোনো সাকসেস কেমনে দেবো ভাই? কনফিডেন্স নাই তাই সাকসেস নাই, সাকসেস নাই তাই কনফিডেন্স নাই, তো সাইকেলে পড়ে গেছি ভাই, কি করবো? এই সাইকেল ব্রেক করা শিখাই। তোমার ব্রেন আবার একদিক থেকে বোকা, সেটা লোকে তুমি মাইক্রো সাকসেস দাও। আমি কি করতাম জানো? আমি উদ্ভাসে পরীক্ষা দিতাম, কিন্তু আমি জানি আমি উদ্ভাসের তুখর ব্যাচের কাছাকাছিও মাথা আমার না। আমি সেন্ট্রালে হাইয়েস্ট, অর্থাৎ একদম উদ্ভাসের সবগুলো উইকলি ডেইলি মিলায় সেন্ট্রাল মেরিট আমার গেছিলো 17তম, ঠিক আছে? তারপর আমার বুয়েটের পজিশন ছিল সম্ভবত 287, যদিও বুয়েট মেডিকেল হ্যাবিটিতে চান্স পেয়েছি, বাট দ্যাট ইজ নট এ গুড পজিশন, আই নো। এটা তো ভালো পজিশন না, আমি তো ভালো স্টুডেন্ট না, আমি কি বুয়েটের টপ 10-এর মতো মাথা তো আমার না। সো আমি কী করবো? আমি এখন হ্যাগো লাগাতে পারবো না। তো আমি কী করতাম জানো? আমি চলে যেতাম ওমেকা, আমি চলে যেতাম সানরাইজ, আমি চলে যেতাম ইউসিসি 2,000-1,000 টাকা নিয়ে, যা বলতাম যে আমি তো ভালো স্টুডেন্ট, সরকারি কলেজের ফার্স্ট বয়, আমি উদ্ভাসে অনেক ভালো করতেছি, আপনারা আমাকে একটু কম টাকায় ভর্তি করায় নেন না, পরীক্ষা দিব শুধু। তো ভালো স্টুডেন্টকে জেগে ভর্তি করায় নেয়, ওরা তখন 1-2,000 টাকা আমাকে ভর্তি করায় নিছে। তো দেন আমি ইউসিসিতে পরীক্ষা দিছি, সেন্ট্রাল মেরিটে একবার ফার্স্ট একবার সেকেন্ড। তাই ইউসিসির ফার্স্ট সেকেন্ড কি ঢাবিতে চান্স পাবে না? 25তম হয়ে গেছি। তারপর মনে করো মেডিকোতে যে এক্সাম দিই, যত জায়গায় পারি ছোটোখাটো কোচিং সেন্টার, অনেক ভাইয়া পরীক্ষা নেয়, বাসায় পরীক্ষা নেয়। হ্যাঁ, আমার বন্ধু জিহাদ তো কি আমি 3জনের মধ্যে আমার হাইয়েস্ট নাম্বার, তাহলে কনফিডেন্স পাবো না? সো তোমাকে ব্রেনকে মাইক্রো সাকসেস দিতে হবে। এই জন্য তোমরা বিভিন্ন বড় কোচিং সেন্টার অবশ্যই এক্সাম দিবা, অবশ্যই গো টু উদ্ভাসে এক্সাম দাও। সেই সাথে তুমি সানরাইজ কোচিং সেন্টারে একটা সাব এক্সাম ব্যাচে ভর্তি হয়ে যাও, যেটার কোশ্চেন ইজিয়ার। কেন তুমি এখানে ভর্তি হবা? সো দ্যাট ইউ ক্যান ব্রিং আউট ইউর কনফিডেন্স। এবং তুমি এরকম ছোট ছোট সাকসেস যখন ব্রেনকে দিবা, দেখবা তুমি কনফিডেন্ট হচ্ছ। আমি এই জন্য বিনা কারণে বিভিন্ন অলিম্পিয়াড দিয়ে বাড়াইতাম, ঠিক আছে? সো ইউ হ্যাভ টু গিভ ইউর সেলফ স্মল সাকসেসেস টু অ্যাচিভ কনফিডেন্স। এই দুইটা জিনিস অ্যাড করো, তোমার কনফিডেন্স অটো চলে আসবে। এবং কনফিডেন্ট হওয়ার আরেকটা বড় শর্ত হলো সেলফ অ্যাফার্মেশন, অর্থাৎ কন্টিনিউয়াসলি নিজেকে বলা যে আমি পারবো, আমি পারবো, আমি পারবো, আমি পারবো, আমাকে দিয়ে হবে, আমি পারবো, আমি পারবো। কেউ বলুক না বলুক, আমি নিজেকে বলবো আমি পারি। এইটাই মানুষজন করে না। কেউ তোমার উপর বিলিভ করে না। ভাই তুমি নিজের উপর বিলিভ করো, তোমার সেলফ কনফিডেন্স আছে তো আগে, তারপর বাকি কনফিডেন্স। ক্লিয়ার? আচ্ছা, এরপরে আসো, সেটা হলো ভিজুয়ালাইজেশন। এটা নিয়ে আমার যে মেন্টাল ট্যাকটিক্স, তোমরা যদি আমাকে ফলো করে থাকো, তোমরা নোটিস করবে যে আমি মানসিক প্রস্তুতি নিয়ে অনেক কথা বলি। এবং তোমাদের মেন্টাল ট্যাকটিক্সে এবার আমি একটা ভিজুয়ালাইজেশন নিয়ে 25 মিনিটের সেশন নিচ্ছি, যেটা আমি ডিরেক্ট সোহাগ ভাইয়ের কাছ থেকে শিখছি, উনি আরেকজন বড় মেন্টরের কাছ থেকে শিখছে। সো মেন্টাল ট্যাকটিক্স, অ্যাডমিশন, একাডেমিক সব কিছু মিলায় মানসিক প্রিপারেশন লাইফে খুব জরুরি। তুমি মেন্টালি স্ট্রং না হলে দুনিয়াতে টিকতে পারবে না। এটার উপর আমার একটা মেন্টাল ট্যাকটিক্স কোর্স আছে, হালকেনস্টাইনের একমাত্র কোর্স, যেটা টোটালি আনাস ভাইয়া নিছে। ইটস এ সেশন, কথা বলবো জাস্ট, কোনো পড়াশোনা এখানে নাই। এবং এখানে তুমি যদি MT35 এই কুপন ইউজ করো, তুমি ডিসকাউন্ট পাবা। ট্রাস্ট মি, আই ক্যান অ্যাসিওর ইউ, তুমি যদি রেকর্ডেড 60টা সেশন করার পরে চেঞ্জ না হও অ্যাজ এ হিউম্যান বিং, পুরো টাকা ব্যাক। এর বাইরেও তুমি 300+ আরও এক্সট্রা গাইডলাইন ভিডিও, যেগুলো পাবলিকলি আমার অ্যাভেলেবল না, সেগুলোর অ্যাক্সেস পাবা। সো ইউ ক্যান চেক দ্যাট আউট, ইউ উইল থ্যাঙ্ক মি লেটার। যাই হোক, চলে আসি ভিজুয়ালাইজেশন। এইটা আমরা কয়েকদিন আগে সোহাগ ভাইয়ের কাছ থেকে শিখছি, এবং আমি নিজে না জানে ওই কাজটা বারবার করতাম। সেটা হলো যে আমার যখন পাওয়ার লিফটিং আমি করতাম, আমি আমার ট্রেনারকে জিজ্ঞেসছিলাম আমার ভয় লাগতেছে ওয়েটটা উঠবে না। বলছে যে আপনি ওইটা নিয়ে চিন্তাই করিয়েন না, আপনি চিন্তা করেন ওয়েটটা র্যাক করছেন, আপনি উঠায় ফেলার পরে দেন আপনি সেলিব্রেট করতেছেন, ইউ থিঙ্ক অ্যাবাউট দ্যাট। আমি কোনো ভর্তি পরীক্ষার আগে এটা চিন্তা করতাম না চান্স পাবো কিনা। আমি ভর্তি পরীক্ষার আগে চিন্তা করতাম, সেন্টারের সামনে দ্বারা আমি নিজেকে চিন্তা করতাম যে আমি এখানে চান্স পাই গেছি, আমি পজিশন বাড়িতে আসছি, দ্যাটস ইট। আই এম জাস্ট অ্যাটেন্ডিং সো দ্যাট আই ক্যান ইনক্রিজ মাই পজিশন। 3টা ভার্সিটিতে ফার্স্ট হয়েছি, ডেন্টালে থার্ড হয়েছি, 15টা ভার্সিটি। ঢাবি চারুকলাতে চান্স পাইছি। ঢাবি চারুকলা কে পাইছে রে? একটা ইঞ্জিনিয়ারিং কোচিং করা পোলা চান্স পাইছি কেন? ভিজুয়ালাইজেশন। অর্থাৎ তুমি নিজেকে কোন জায়গায় দেখতে চাও, এটার একটা খুব ক্রিস্প, ভিভিড, মেজারেবল এবং ডিটেইলড
ক্লিয়ার ইমেজ তোমার মাথায় থাকতে হবে। অর্থাৎ তুমি চিন্তা করবা তুমি বুয়েটে চান্স পাওয়ার পরে ওরিয়েন্টেশনে বসে আছো, তোমার বাবা মা নিজেকে নিয়ে তোমাকে নিয়ে খুব খুশি হয়েছে, তুমি ক্লাস করতে যাচ্ছ ইসি ভবনে, তুমি ডাক্তারের এপ্রোন পরে তুমি যে ক্যাডাভারের সামনে দাঁড়ায় আছো। থিঙ্ক অ্যাবাউট দোজ ইমেজেস। এগুলো শুনে খুব ক্রিঞ্জ লাগতে পারে, পাবলিক তো ক্রিঞ্জ বলবেই, এই সেম পাবলিকই তো আমাকে সুইসাইডের দিকে ঠেলে দেয় চান্স না পাইলে। সো পাবলিকের করা খেতাপুরি আমি আমার ব্রেনকে ট্রেন করব, ঠিক আছে? সো ভিজুয়ালাইজ করবা তুমি কি চাও, এটা তোমার সাবকনশিয়াস মাইন্ডকে ট্যাপ ইন করবে। সাবকনশিয়াস মাইন্ড, এবং সাবকনশিয়াস মাইন্ডই কনশিয়াস মাইন্ডকে কন্ট্রোল করে। এটা নিয়ে আরও ডিটেল কথা বলছে আমার সেশনটাতে, ঠিক আছে? সো ভিজুয়ালাইজ করা শুরু করো, ডেইলি যখনই বসে থাকবা প্রতিদিন ভিজুয়ালাইজ করবা যে আমি এটা হইতে চাই, এটা হতে চাই, এটা হতে চাই। একবার সাবকনশিয়াস মাইন্ডে ইমেজটা গাঁথে গেলে তোমার সাবকনশিয়াস মাইন্ড তোমার কনসিয়াস মাইন্ডকে তোমার আশপাশটাকে এমনভাবে কন্ট্রোল করবে যে তুমি ইনশাআল্লাহ ওটা অ্যাচিভ করে ফেলবা, ঠিক আছে? এরপরে আসো, সেটা হলো ডিপ্রেশন নিয়ে কথাবার্তা বলি। তো এখন তো আসলে ডিপ্রেশন কি হয়ে গেছে বলো দেখি আমাদের জগতের ফ্যাশন, যার কারণে মানে কিছু হইলেই কি হয়েছে ভাইয়া আমার ডিপ্রেশন হয়েছে। হ্যাঁ, তোমরা যারা একটা টার্ম জানো না, ডিপ্রেশনের একটা বড় টার্ম হলো ক্লিনিক্যাল ডিপ্রেশন। এইটা একটা সিভিয়ার কেস, এবং এই ক্লিনিক্যাল ডিপ্রেশন হইলে এটা নর্মালি ট্রিটেবল না, এটা ডাক্তার ওষুধ দিয়ে বিভিন্ন কিছু করায় তোমাকে ট্রিট করবে। দিস ইজ এ ডিজিজ। অর্থাৎ আমি যদি বলি যে ভাই আমার হার্টের সমস্যা, এটা আমি এক্সারসাইজ করে, আমার মনে করো হার্টের কোনো এক জায়গায় ব্লক হয়েছে, এটা আমি এক্সারসাইজ করে ঠিক করবো না তো, অবভিয়াসলি আই উইল নিড মেডিকেশন, সার্জারি অ্যান্ড ডক্টরস অ্যাডভাইস, রাইট? সো ঠিক নাই, ঠিক এরকম ক্লিনিক্যাল ডিপ্রেশন। কিন্তু আমাদের সমাজের কি ঝামেলা বুঝছো? আমাদের সমাজের ঝামেলা হলো হেরা মনে করো কিছু হইলে ভাই ডিপ্রেসড। আরে ভাই তুই ডিপ্রেশন চিনিস কতটুকু ভাইয়া? ডিপ্রেশন আমরা গেছি, আমরা ওষুধ পর্যন্ত খাইছি অ্যান্টি ডিপ্রেশন, খায় দায় ঠিক হয়েছি। তো তোমাদের যেটা মেজরিটি অফ দ্য টাইম মনে রাখবে এটা ডিপ্রেশন না, তোমাদের ডিপ্রেশনটার মূল রিজনকে দেখে আমি বলি এক্সট্রিম ডোপামিন আর নট টেকিং অ্যাকশন, আরেকটা হলো লেজিনেস। দেখো বাবা, আমাদের জেনারেশনের ডিপ্রেশনের বড় রিজন হইলো আগে ডোপামিন পাইতে গেলে মানুষকে বাইরে যেতে হইতো, খেলতে পারতে হইতো। কিন্তু তুমি চিন্তা করো এখনকার যুগের একটা 10 বছরের বাচ্চা যার কাছে ইন্টারনেট অ্যাক্সেস আছে, সে এত পরিমাণে ন্যাংটা মেয়ে দেখতে পারে যেটা আগেকার রাজারা যদি 2000 বছর বাচ্চা থাকতো তাও দেখতে পারবে না। অথচ প্রতি স্ক্রলে কোটি কোটি পর্ন সাইট, কোটি কোটি লাখ লাখ। তুমি এক একটা স্ক্রলে, ফেসবুক স্ক্রলে যে পরিমাণে ডোপামিন পাও, এই পরিমাণ ডোপামিন পাওয়ার জন্য তোমার দাদাকে হয়তো ধান চাষ করতে হয়েছে, 3 মাস পরে অতগুলা ধান দেখে তার এই পরিমাণে ডোপামিন করানো হয়েছে। অর্থাৎ তোমার ব্রেন পুরা ফাক্ট, ইউর ব্রেন ইজ ফাক্ট উইথ ডোপামিন। মানে তুমি দিনে 10 ঘন্টা রুমের মধ্যে বসে স্ক্রল করো, অ্যান্ড ইউ ম্যাস্টারবেট, অ্যান্ড ইউ ইট ফাস্ট ফুডস লেসড উইথ হাই ফ্যাট, হাই সুগার, হাই কোলেস্ট্রল। তুমি কোনোদিন সূর্যের আলোতে যাওয়াও নাই, সারাদিন রুমের মধ্যে বসে ফোন এরকম করো। অ্যান্ড ডু ইউ থিঙ্ক ইউ উইল ফিল গুড, মোটিভেটেড যে দুনিয়া জয় করে ফেলবো? না না, ইউ আর অলরেডি ফ্রাইড, ইউর ব্রেন ইজ অলরেডি ফ্রাইড উইথ এক্সট্রিম অ্যামাউন্টস অফ ডোপামিন, যার কারণে তোমার পড়ার এনার্জি নাই। কারণ বইয়ের মধ্যে কনসার্ট ডোপামিন আছে ভাইয়া, উদ্ভাসের কনসেপ্ট বুকে কনসার্ট ডোপামিন আছে, সানরাইজের ফাউন্ডেশন বুকে কোথায় ডোপামিন আছে? নাই তো। তো তোমার ব্রেন তো কী চাবে? তোমার ব্রেন তো অ্যাডিক্টেড ডোপামিনের প্রতি। সো চিন্তা করে এটাই করি, আমি পড়তে পারবো না, ভালো লাগছে না, ডিপ্রেশন। সেকেন্ড রিজন হলো যে তুমি তো কোনো অ্যাকশনই নাও না। তুমি আমার এই ভিডিও দেখবা, তারপর কী করবা? আবার সেম কাজই করবা। তোমার যে চান্স পাইতে হবে, তুমি পড়ছো কতক্ষণ, কয়টা বই পড়া হয়েছে তোমার, কয়দিন কোচিংয়ে সিরিয়াসলি তুমি ক্লাস নোট করছো, কোচিংয়ের পিছন দিকে বসে ফোন চালাও, কোচিং বাঙ্ক দিয়ে তুমি যাও চন্দ্রিমা উদ্যান, কেমনে হয়? তুমি কোনো অ্যাকশন নাও না তো। তৃতীয় যে পয়েন্টটা, সেটা হলো তুমি লেজি তো ভাইয়া, তুমি বিনা কারণে দিনে 9 ঘন্টা ঘুমাও। তুমি তো জন সিনা না যে তুমি এক্সারসাইজ করতেছো, রেসলিং করতেছো, তোমার এত ঘুমের দরকার। তুমি সারাদিন বয়ে বয়ে ফোন চালাও আর ফাস্টফুড খাও, কনসা তোমার ঘুম লাগে 9 ঘন্টা? তোমার ঘুমটা তো ভাইয়া ফ্যাশন। বুঝতেছো যে কেন তোমার ডোপামিন এই লেভেলে তোমার ব্রেনটাকে ফ্রাই করতে পারছে? এটার মূল রিজন হলো যে তুমি তোমার ব্রেনটাকে এই জায়গায় নিয়ে যেতে পারছো ব্রাদার। তোমার ব্রেন এখন কোনো কিছুতে এক্সাইটেডই হচ্ছে না, কারণ ওকে তুমি এত এক্সাইটমেন্ট দিছো। এখন ধরে নাও আমি এমন একটা, মনে করো সে টু সে সৌদির একজন, তো মরুভূমিতে থাকে, রাইট? ওদের হ্যাগো তো টেম্পারেচার অনেক বেশি। এখন হ্যারে যদি বাংলাদেশে আনি, সে তো বলবো আরে ভেরি কুল কান্ট্রি, আমার হবা ভেরি কুল। কেন? কারণ বাংলাদেশের টেম্পারেচার তো হ্যাগো হচ্ছে কম। কিন্তু আমরা যদি সৌদি যেয়ে পাগল হয়ে যাবো না, কারণ ওর বেস লাইন 35-36 ডিগ্রি সেলসিয়াসে সেট হয়েছে, আমরা 35-36 দিয়ে ইয়ানাফসি করা শুরু করি কেন? সো তুমি তোমার ব্রেনের বেস লাইন নিয়ে গেছো ডোপামিনে পাগল, হেরে দিয়ে তুমি এখন পড়া করাইতে পারবা না।
সো প্রথম যেটা করতে হবে, তোমার যদি ডিপ্রেশন থাকে, ডোপামিন ডিটক্স করো ভাইয়া। ডোপামিন ডিটক্স। তোমার অ্যাডমিশন টাইমে স্ক্রিন টাইম মিনিমামে নিয়ে আসো। কেন ফেসবুক চালাতে নিষেধ করি? কেন হালকেনস্টাইনের অ্যাপ আছে, অ্যাপের কারণে তো মেলা টাকা যায় আমাদের, কেন দেই? ফেসবুকে ক্লাসই করিস না, ঢুকিস না মামা, ফেসবুক আনইনস্টল, তুই অ্যাপ থেকে ক্লাস কর, রেকর্ডেড ক্লাস কর। ইন্টারনেট ছাড়া ডাউনলোড করে, ইন্টারনেট অফ করে রেখে দে, সিম খোলা লেখা দে, ওয়াইফাই ছুড়ে বেলা দে, ডাউনলোড করা ক্লাস কর। সমস্যা আছে? সমস্যা তো নেই। এই কাজটা কেন করো না তোমরা? তোমরা ডোপামিন ডিটক্স নিয়ে পড়াশোনা করবে, এটা নিয়ে আমি বিস্তারিত আলোচনা করতে পারবো না, বাট ফার্স্ট ইউনিট ডোপামিন ডিটক্স। সেকেন্ড ইউনিট সান, অর্থাৎ একটু বাইরে যাইতে হবে বস। থার্ড ইউনিট মোর পিপল। তোমরা রুমের মধ্যে বইয়া থাইকা বইয়া শুধু স্ক্রল করো, কারো লগে কথাবার্তা দেখা সাক্ষাৎ কিচ্ছু নাই। ডিপ্রেশন তো হবেই, মানুষ তো সামাজিক জীব ভাইয়া, নাহলে তো আমরা সবাই আলাদা থাকতাম। সো টক উইথ মোর পিপল, মিশো, কথা বলো, বাইরে যাও, টেক অ্যাকশন, ওয়ার্ক হার্ড, জিমে যাও, দৌড়াও। আমি বুয়েট ভর্তি পরীক্ষার 3 দিন আগে 110 কেজি দিয়ে বেঞ্চ মারছি, কিছু হয় নাই, আই ফিল অ্যালাইভ। সো তোমরা এগুলা যখন করবা, তোমাদের মেজরিটি অফ দ্য কেসে ডিপ্রেশন হয় না, তোমাদের হলো ডোপামিন ডাউন হয়ে যায়। অন্য কোনো আবার ফোন চালানো শুরু করবা। এই একটা সত্য কথা বলতো, এই যারা তোমরা ডিপ্রেশনের কথা বলিস, সত্য কথা বলতো, ডিপ্রেশন কি ফোন স্ক্রল করার সময় হয় না? রাত 3টার দিকে তখন তো ডিপ্রেশন হয়ে যায়। হাই ভাই, অনলাইনত কা হয় নাই, অনলাইনে কা হয় পোস্ট দেশে না, মোর ডিপ্রেশন হয়। এটাই তো তোর হয়। কারণ কি, তখন তুমি একা কিছু করার নেই, আর ডোপামিন পাইতেছো না, তখন ডিপ্রেশন লাগে। দিনের বেলা তো ভাইয়া অ্যাক্টিভ টাইমটা তুই সুন্দর স্ক্রল করে যেতেছো, টুক 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 চলতেছে, তখন তো ডিপ্রেশন কাজ করে না। তার মানে তোমার ডিপ্রেশন না তো ভাইয়া, তোমার ডোপামিনটা জাস্ট কাইরা নিয়েছি, তুমি পাগল হয়ে যাও। বুঝছো বিষয়টা? আর ইফ ইউ হ্যাভ ক্লিনিক্যাল লেভেল ডিপ্রেশন, যদি তোমার এমন হয় যে ডিপ্রেশনের কারণে তুমি খাওয়া বন্ধ করে দিছো, তুমি ঘুমাইতে পারতেছো না, তোমার সাইকোলজিক্যাল প্রবলেমস হচ্ছে, তোমার হ্যালুসিনেশন হচ্ছে, তুমি পড়া বন্ধ রাখতে পারতেছো না, দেন অলওয়েজ ভিজিট আ সাইকিয়াট্রিস্ট। সাইকিয়াট্রিস্ট দেখাবা, একজন ভালো ডাক্তার দেখাবা, টাকা বেশি যাক সমস্যা নাই, ইউ কাম ফার্স্ট, ডোন্ট নট দ্য মানি। তোমার টাকা আজীবন আসবে, তুমি আগে বাঁচে থাকো, তুমি সুস্থ থাকো। এরপরে আসি, সেটা লাস্ট এক্সাম সিনড্রোম। এটা আগেই বলে রাখি বাবারা, সেটা হলো যে তোমাদের যত এক্সাম আগাবে তত তোমার পড়ার পরিমাণ বাড়বে না, পড়ার পরিমাণ কমবে। সিজনের শুরুর দিকে বাঙালি কি করে জানো, বাঙালির হলো এফোর্টের কার্ভটা এরকম, বুঝছো? সিজনের শুরুর দিকে হবে 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 হবে, এই সার্কুলার দিলে দো আবার এক্সামে হ্যাঁ হবে 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 হবে, এই অর্থাৎ মাঝে একটু টাইনা পড়ে, দ্যাটস ইট। সার্কুলার দিলে বা রেজাল্টের দিন দেখবা পাগলা হয়ে গেছে, পরিবা মুই পড়িয়া ফাটে দিম, মুখ কা হয় থামাবে না, তারপর নাই। এক্সামের আগে তোমার এনার্জি ডাউন হয়ে যায়, কিন্তু হিসাবে তোমার এক্সামের আগে এনার্জি আপ হওয়ার কথা। কি হইলো তাহলে? সো এই জন্য লাস্ট এক্সাম সিনড্রোম সম্বন্ধে জানতে হবে। লাস্ট এক্সাম সিনড্রোম হলো যখন এক্সাম আগায় আসে আমাদের ব্রেন ভয় পায়। তুমি ভাস্কো দা গামা হইতে পারো, তুমি বুয়েটের ফার্স্ট বয় হইতে পারো, তুমি যদি আমাকে এই গল্প দাও যে তোমার বুয়েট পরীক্ষার আগের দিন সকালবেলা বা রাতের বেলা, আগের দিন রাতে তোমার ভয় লাগে নাই, তাহলে আমি বলবো হয় তুমি পাগল, না হয় তুমি ফেরেস্তা, দুইটার একটা। কারণ সুস্থ স্বাভাবিক মানুষের ভয় লাগবেই, টেনশন হবেই, এটা স্বাভাবিক। কিন্তু কথা হলো এটা কতটুকু তুমি কন্ট্রোল করতে পারো। লাস্ট এক্সাম সিনড্রোম কার সিভিয়ার পর্যায়ে যায়? যে এক্সাম দেয় না, এইটাই হলো টুইস্ট। অর্থাৎ তুমি যদি উদ্ভাসে প্রতিদিন সপ্তাহে একটা করে উইকলি দাও, তুমি যদি প্রতিদিন সানরাইজে এক্সাম দাও, উদ্ভাসে এক্সাম দাও, আরও কয়েকটা জায়গায় এক্সাম দাও, বাসায় রেগুলার পড়াশোনা করো, স্বাভাবিকভাবেই তোমার এক্সামের আগে প্যানিক লাগবে না। কারণ তুমি হালকা হালকা প্যানিক তুমি ফিল করছো। উদাহরণস্বরূপ বুঝাই, ধরে নাও তোমাকে আমি নদীতে ফেলাই দিব, নদীতে মানে বুক গলা পর্যন্ত পানিতে নিয়ে যাব, নদীতে, কিন্তু বুঝো। আচ্ছা, তার আগে আমি তোমাকে প্রথম দিন টাস্ক দিলাম যে শুনো তুমি জাস্ট বালতির মধ্যে পানিতে বসে থাকবা, তারপর সুইমিং পুলে নিয়ে গেলাম যে 3-4 দিন তুমি এই কোমর পর্যন্ত পানিতে যাবা, তারপরে বুক পর্যন্ত সুইমিং পুলে নিয়ে গেলাম, তারপরের দিন আমি হলো পুকুরে নিয়ে গেছি এই পর্যন্ত যে এখানে দাঁড়ায় থাকো। দেন আমি যদি নদীতে তোমাকে ফেলাই, তুমি ভয় পাবা খুব একটা না। কিন্তু যদি তোমার কোনো বন্ধু এই কোনো ট্রেনিং করে নাই, ধারাম করে নদীতে ফেলাই দিচ্ছে, তো প্যানিক করে ডুবে যাবে, গলা পর্যন্ত পানিতে ডুবে যাবে, ওখানে চাইলে ও দাঁড়ায় থাকতে পারতো, রাইট? সো তোমাকে নিজেকে কনস্ট্যান্টলি ছোট ছোট ফিয়ারের মধ্যে নিজেকে এক্সপোজ করে ইউ হ্যাভ টু গেট স্ট্রং। যে এক্সাম ফেস করতে 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 এক্সাম আমার কাছে খুব একটা প্যানিক লাগে না, বাট তারপরও প্যানিক লাগবে, কাজ উই আর হিউম্যান, ভয় তো লাগবেই, কিন্তু ভয়টা কতটুকু লাগতেছে এটা বুঝতে হবে। সো লাস্ট এক্সাম সিনড্রোম, যদি তুমি চাও যে পরীক্ষার আগে তুমি বেশি করে পড়তে, শুরু থেকে এক্সাম দাও। এক্সাম বাঙালি কি করে, বাঙালি অনেক পড়ে। আর ভাই অ্যাডমিশন টাইমে কী নতুন পড়বি ভাই, কি নতুন আছে? তুই তো 2 বছর পড়ছিস, তোর কেন মনে হয় যে 2 বছরের পড়া ইনাফ না, 3 মাসে আসে একদম আসমানি কিছু একটা শিখাই দিবে? না, কিছুই হয় না, ওরকম কিছুই হয় না। ওই 2 বছরের পড়াটাকে একটু ডিফারেন্টলি শেখানো হয়। সো ইউ ফোকাস অন এক্সামস, মোর অ্যান্ড মোর এক্সামস, ঠিক আছে? এরপরে আসো, সেটা হলো কনসিস্টেন্সি।
কনসিস্টেন্সি কী জিনিস? আচ্ছা, কনসিস্টেন্সির অনেকগুলো সংজ্ঞা হইতে পারে, কিন্তু কনসিস্টেন্সির আমি তোমাকে রিয়েল লাইফ একটা সংজ্ঞা দিই। তো বুকিশ কনসিস্টেন্সি যেটা বলে যে এটা যদি আমাদের টাইম হয় এই অক্ষে এবং এই অক্ষে যদি আমাদের এফোর্ট হয়, তাহলে বুকিশ কনসিস্টেন্সি, অর্থাৎ কনসিস্টেন্সির সংজ্ঞা হলো যে আমার কোনো এফোর্টের কমতি নাই, প্রতিদিন 7 ঘন্টা রহিম পড়ে, পাগলের মতো পড়ে, এটা হলো বুকিশ কনসিস্টেন্সি। কিন্তু রিয়েল লাইফ কনসিস্টেন্সি কী জিনিস সেটা বুঝো। রিয়েল লাইফ কনসিস্টেন্সি হলো আমি প্রতিদিন 7 ঘন্টা পড়ার চেষ্টা করি, কখনো পারি কখনো পারি না, বাট কাছাকাছি বেসলাইন দিয়ে যাই, কখনো ডাউন গেছে কখনো আপ গেছে, কখনো ডাউন গেছে কখনো আপ গেছে, বাট এই বেস লাইনটা মেনটেন হয়েছে। কিন্তু তোমার বন্ধু করিমত ফজিলত বন্ধু কাল সকালে 10 ঘন্টা, তারপরের দিন নাই, তারপরে আবার 14 ঘন্টা আবার নাই, এই 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 তারপরে 0। সো ওর কোনো কনসিস্টেন্সি নাই। সো তোমরা ভাবো যে তোমাকে এইরকম একটা অবস্থা থেকে একদম একটা স্ট্রেইট কার্ভে যাইতে হবে, জীবনই পারবে না তো ভাই। কারণ রিয়েল লাইফে তুমি প্রতিদিন সেম মোটিভেটেড থাকবা না, রিয়েল লাইফে প্রতিদিন সেম পড়াশোনা করতে ইচ্ছা করবে না, রিয়েল লাইফে প্রতিদিন বাসায় কি অসুস্থ হইতে পারে, ভাই বোনের বিয়া হয়ে যেতে পারে, বাপ মায়ের মধ্যে ক্যারফা হইতে পারে, তোমার বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের ক্যারফা লাগতে পারে, ইট ক্যান বি এনিথিং। সো প্রতিদিন তো সেম এফোর্ট দিতে পারবো না, বাট যদি কোনো দিন আমার কার্ভ ডাউন যায়, আই শুড হ্যাভ দ্য এবিলিটি অ্যান্ড এনার্জি অ্যান্ড ডিসিশন টু টেক দ্যাট কার্ভ আপ। অর্থাৎ পরের দিন, প্রথম দিন আমি 6 ঘন্টা পড়ছি, পরের দিন 10 ঘন্টাতে যাব, এরকম করে কনস্ট্যান্টলি আমাকে জিনিসটা ফিক্সে রাখতে হবে বস, এটা বুঝতে হবে। অর্থাৎ রিয়েল লাইফ কনসিস্টেন্সি ইজ মেকিং আ কামব্যাক এভরি সিঙ্গেল মোমেন্ট। অর্থাৎ আমরা মোটিভেশনাল ভিডিওতে দেখি যে আমি কামব্যাক দিতেছি বিশাল বড় ডাউনফলের পর, না বিশাল বড় ডাউনফল ওভাবে আসে না, সাডেন লাইফে 1-2টা ডাউনফল আসে। বাট প্রতিদিন আমি যখন আমার ট্র্যাক থেকে একটু বিচ্ছিন্ন হবে, এই ওইদিকে গেছিস কেন, আচ্ছা চলো আবার এদিকে যাই, অর্থাৎ ট্রেন এদিকে যাবে আবার ধাক্কা দেখে আনতে হবে, আবার এদিকে যাবে আবার ধাক্কা দেখে আনতে হবে, কনস্ট্যান্টলি ট্র্যাকে থাকবা না তুমি, এটাই স্বাভাবিক, এটা বুঝো। সো ভর্তি পরীক্ষার সময় কনসিস্টেন্সি মেনটেন করবা। কেমন কনসিস্টেন্সি? রিয়েল লাইফ কনসিস্টেন্সি। আচ্ছা, এরপরে আসি আমরা রিভেঞ্জ অ্যান্ড পাওয়ার অফ হেট নিয়ে কথা বলি, মাই ফেভারিট টপিক। ওকে, বলো তো পৃথিবীতে মহাযুদ্ধ কয়টা হয়েছে? 2টা মহাযুদ্ধ, না? তুমি একটু পৃথিবীর ইতিহাস ঘাটিও, তুমি গ্রিক হিস্টোরি, পার্সিয়ান হিস্ট্রি, তারপরে হলো ইসলামিক হিস্ট্রি, বিভিন্ন এম্পায়ারদের হিস্ট্রিগুলো একটু ঘাটিও, দেন ইউ উইড রিয়েলাইজ যে পৃথিবীতে যুদ্ধ এত কমন, এখন তো তাও যুদ্ধ নাই বললেই চলে। এখন যে যুদ্ধ দেখো এটা কিছু না, প্রাচীনকালে মানুষ আরও ভয়াবহ রকম যুদ্ধ করত। সো ওয়ার আসে কি থেকে ভাইয়া? ওয়ারের মূল রিজন হলো হেট। তুমি জীবনে পৃথিবীতে তোমার রিয়েল লাইফেও ভালোবাসা রিলেটেড কয়টা কাহিনী শুনছো যে মানুষ ভালোবাসার জন্য পৃথিবী চেঞ্জ করে দিছে? কিন্তু হিটলার আউট অফ হেট ফর দ্য জিউস, ফাকিং জিউস, হ্যাঁ, সো সে পুরা দুনিয়া ধ্বংস করে দিতে রাজি ছিল আউট অফ হেট। সো আমরা এখানে একটা জিনিস শিখলাম আজকে থেকে, মনে রাখবা মানুষের ঘৃণা এমন একটা ফিলিং যেটা লাভের চেয়ে কয়েক কোটি গুণ শক্তিশালী। অর্থাৎ মানুষ ঘৃণার জন্য যে কোনো এক্সটেন্ট পর্যন্ত যাইতে পারে। অ্যান্ড আমি একজন হিউম্যান বিং হিসেবে যত ভালো সাজতে পারি, আমার সাবকনশিয়াস মাইন্ডে ইন রিয়েল লাইফে তো আমি জানি তুমি জেলাস, আমি জানি তোমার চলে, আমি জানি তুমি ওই ফার্স্ট বয়টাকে দেখতে পারো না, আমি জানি তোমার ক্লাসের ওই যে চ্যাংড়াটা পটর পটর করে না, হ্যাঁ তুমি দেখতে পারো না, তুমি এই যে ওই ফ্যামিলিটা যে তোমার বাপ মাকে এসে কথা শুনে, হ্যাঁ তুমি দেখতে পারো না, আমি জানি তুমি সাকসেসফুল মানুষকে দেখতে পারতেছো না, আই নো ইউ বিকজ আই অ্যাম ইউ, উই আর অল দ্য সেম। সো হেডটা এমব্রেস করি না, হেড তো আমার লাইফের পার্ট, লেটস এমব্রেস দ্যাট, হেড এমব্রেস করি। সো আমরা এখন কি কাল্টিভেট করবো? পাওয়ার অফ হেড। আজকে থেকে তুমি তোমার ক্লাসের একদম টপার, মানে ধরো সে টু সে তুমি এনডিসির ফার্স্ট বয়কে টার্গেট করলো, বা তোমার যে ব্রাঞ্চে তুমি ক্লাস করো ওই ব্রাঞ্চে দেখবে এক পোলায় প্রতিবার টপ করে, হেরে নিয়ে কোচিংয়ে সবাই লাফালাফি গুলু 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 করে পাগলায় হয়ে যায়। এই পোলাডারে বা এই মায়াডারে এমন হেড করবা, এমন হেড, এবং এই হেড কিন্তু পার্সোনাল হেড না, এখানে বুঝতে হবে 2 টাইপের হেড আছে। পার্সোনাল হেড, এটা হলো হিজরামি হেড, বুঝছো? একজন মানুষের ব্যক্তিগত লাইফে ক্ষতি করা, দ্যাটস নট ম্যান, এটা হিজরামি। ইউ ডু কম্পিটিটিভ হেড, যে আমি তাকে কোনো ক্ষতি করব না, আমি তার কোনো ক্ষতি করব না, আমি তাকে কাটায় দেখাবো, তার জায়গাটা দিয়ে দেখাবো। কিভাবে? বাই হার্ড ওয়ার্ক। এই হার্ড ওয়ার্কটা কি দিয়ে ফুয়েল হবে? হেড দিয়ে। অর্থাৎ আমার এই হেডটা ফুয়েল করবে আমার হার্ড ওয়ার্ককে।
নট লাভ, নট ইমোশন, যে আমি বইটা চান্স পাইতে চাই না। ওই মহিলা আমাকে গত 2টা বছর ধরে আমার মায়ের এতবার কান ভারী করছে, আমার পুরো ফ্যামিলি ধ্বংস করে দিয়ে গেছে, আমাকে বইটা চান্স পায় ওই পরিবারের সামনে যা বলতে হবে, আন্টি এখন বলেন না কে চান্স পায় নাই। দ্যাটস ইট, দ্যাটস আ ডিফারেন্ট লেভেল থিং। এটা তোমাকে পাগল বানাই দিবে। ওয়ান্স ইউ স্টার্ট কাল্টিভেটিং দিস শিট, দ্যার ইজ নো কামিং ব্যাক। মানে তোমার তখন শরীর না চললেও তোমার ব্রেন দৌড়াবে, তোমার মন দৌড়াবে। এই জিনিসটা ইউজ করার চেষ্টা করো। এবং কম্পিটিটিভ হেড রাখবা, পার্সোনাল হেড না। পার্সোনাল হেড খুব লেম, এটা করবা না, এটা করে কোনো লাভ নাই। তুমি বড় বড় যোদ্ধাদের দেখবা যে কখনো নিরস্ত্র কাউকে মারে না। ধরো আরেক রাজাকে ধরা পড়ছে, ওর হাতে একটা তলোয়ার দেয়, এবার দুজন মারামারি করে দেন মারে ফেলে, যে আমি তোকে হারাইছি, এটা আমাকে সাহস দেয়। আমি যদি নিরস্ত্র কাউকে মারে ফেলি, এটা কোনো গ্যারান্টি, এটা তো কোনো মানে মাহাত্ম্য নাই, এটা তোমার হেড ফুয়েল হবে না। সো উই হ্যাভ টু ইউজ কম্পিটিটিভ হেড অ্যান্ড রিভেঞ্জ। তোমরা অনেকে, আমি তোমাদের মধ্যে দেখি তোমরা সফট নিজেদের ক্ষেত্রে। আমরা দেশের ক্ষেত্রে প্রতিবাদী, আমরা অন্যায়ের ক্ষেত্রে প্রতিবাদী, আমরা নিজেদের প্রতি অন্যায় হলে কোনো প্রতিবাদ করি না। আমাকে মানুষজন সারাটা জীবন অপমান করে গেছে, সারাটা জীবন ডিমিন করে গেছে, সারাটা জীবন আমি একটা পিস অফ শিটের মতো পুরা নিজের ফ্যামিলিতেও নন এক্সিস্টেন্ট ছিলাম, ফ্যামিলি কাউন্টও করে না আমাকে মানুষ হিসাবে। অ্যান্ড আই গেট দ্য চান্স টু চেঞ্জ মাই লাইফ, অ্যান্ড অ্যাট দিস পয়েন্ট আমার কোনো রিভেঞ্জের ইচ্ছাই নাই। আমি এতগুলো মানুষ এতগুলো অপমান করলে সব ছাড়ে দিব? চিন্তা করো, নিজেকে প্রশ্ন করো, তুমি চাও ছাড়ে দিতে? না, ইউ ওয়ান্ট রিভেঞ্জ। নিজের ডিপ ডাউনের ওই ডার্ক রুমটা, ডার্ক বক্সটা খুলো না, যেগুলাকে তুমি চাপায় রাখছো, যে আগুনগুলাকে, যে অপমানগুলাকে, যে খারাপ মোমেন্টগুলাকে খুলে দাও। ফিল করো, ফিল দ্য হেট, ফিল দ্য ফায়ার অফ রিভেঞ্জ। দেন এই আগুনটা দিয়ে কোন চুলা জ্বলবে? হার্ড ওয়ার্ক। সো পাবলিক পড়বে চান্স পাওয়ার জন্য, তুমি পড়বা রিভেঞ্জ নেওয়ার জন্য। দ্যাটস এ ডিফারেন্ট শিট, দ্যাটস এ ডিফারেন্ট গেম। অ্যান্ড যারা এইটা দিয়ে ফুয়েল হয়, এদেরকে থামানোর একটা উপায়, মারে ফেলাও। ট্রাস্ট মি, দ্যাট এ ডিফারেন্ট ফিলিংস। পরে আসি পরের পয়েন্টে, বার্ন আউট। আমি যতই তোমাকে মোটিভেশন দেই, যতই যা বলি, উই আর নট ডেভিড গগিন্স। অর্থাৎ আমাদের পায়ের হাড্ডি ভাঙে গেলে আমরা অবশ্যই দৌড়াবো না, তাই না? সো আমাদের রিয়েল লাইফে খুব স্বাভাবিকভাবে ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল বার্ন আউট হয়। অর্থাৎ আমি যদি একটানা 10 দিন না ঘুমাই, প্রপারলি না খায়, দিনে 2-3 ঘন্টা করে ঘুমাই, 10-15 ঘন্টা করে কাজ করি, অ্যাট সাম পয়েন্ট আমার ব্রেন ফাংশন করবে না, কাজ মাই ব্রেন নিডস রিকভারি, মাই বডি নিডস রিকভারি। সো বার্ন আউট ইজ এ টাইম যখন আমি প্রচণ্ড মোটিভেটেড, অনেক পড়তে যাচ্ছি, কিন্তু আমি পড়তেওছিও হয়তো বা, কিন্তু মনে থাকতেছে না, ফোকাস থাকতেছে না, ভুলে যাচ্ছি এবং খারাপ লাগতেছে, মানে কেমন জানি মনে হচ্ছে যে মানে খারাপ লাগতেছে খুবই। দ্যাট ইজ বার্ন আউট। বার্ন আউট হইলে কী করতে হবে? পড়া টোটাল অফ করে দিতে হবে। কতক্ষণের জন্য? নর্মালি এটা আমরা 72 আওয়ার্স টাইম নেই। যদি টাইম কম থাকে তাহলে ইট ক্যান বি 24 আওয়ার্স। এই 24 আওয়ার্সে আই ক্যান ডু এনিথিং আই লাইক। আমার গান গাইতে ভালো লাগলে গান গাবো, ছবি আর্ট করতে চাইলে ছবি আর্ট করবো, নামাজ পড়তে চাইলে নামাজ পড়বো, ট্যুরে যেতে চাইলে ট্যুরে যাবো, ডেট মারতে চাইলে ডেট মারবো, যা করবো করবো, কিছু একটা করবো ব্রেনকে, যাতে ব্রেনের উপর স্ট্রেস না পড়ে। আর উই হ্যাভ টু স্লিপ, নট এ ফোন চালাবো, করে ফোন চালাবো না, উই হ্যাভ টু স্লিপ 3 দিন, এবং ইট গুড ফুড, যাতে আমাদের ব্রেন রিকভার করে। দেন দেখবে 3 দিন পরে ইউ আর ব্যাক টু এনার্জি। কিন্তু মনে রাখতে হবে, তোমরা আবার কিন্তু যাওরা, সব কিছু কিন্তু বার্ন আউট না, বুঝতে হবে সব কিছু বার্ন আউট না, মাঝে মধ্যে তোমাকে ব্রেক নিতে হবে। কিন্তু দ্যাট ডাজেন্ট মিন যে পড়তে ইচ্ছা করতেছে না ভাই, আমার মনে ব্রেন আউট, আমার মনে বার্ন আউট হয়ে গেছে ভাই, আমি একটু ব্রেক নিই 3 দিনের। কিরি, আমি চিনি এটা এমন একটা স্টেজ, যে স্টেজে পারবা না, এটা তুমি নিজে বুঝবা। সো দেখো, তোমরা যখন চিট করো পড়াশোনাতে, তোমরা যখন পড়ো না, বলো তো তুমি কাকে চিট করতেছো? এই জিনিসটা আল্লাহ দেখতেছে, মহান আল্লাহ তাআলা দেখতেছেন, তোমার বাপ মা দেখতেছে না, আমিও দেখতেছি না, তোমার টিচার দেখতেছে না, কোচিং দেখতেছে না, কোনো ভাইয়া দেখতেছে না, তুমি দেখতেছো। ইউ আর চিটিং ইউর সেলফ। সো নিজেকে চিট করে কোথায় জিততেছো তুমি? কার কাছে জিততেছো বলো দেখি? সমাজের কাছে জিতে তো লাভ নাই, নিজের কাছে তো হারতেছো, বুঝতে হবে। এরপরে আসো, সেটা হলো ব্রেক নেওয়া। পমোডোরো টেকনিক সম্বন্ধে তো অনেকে জানো, তাই না? এটা আমি আরেকবারও খেয়াল করাই দিই। সেটা হলো, তোমরা অ্যাডমিশন টাইমে অনেকে 10 ঘন্টা, 15 ঘন্টা, 14 ঘন্টা পড়তে বলি আমি, এবং অনেকে অনেকক্ষণ ধরে বড় বড় ক্লাসগুলো করো। ক্লাসগুলো করতে গেলে একটা জিনিস বুঝতে হবে, যে তোমার ব্রেনের কিন্তু এই যে তোমার উইল পাওয়ার, এটা যদি একটা বার গ্রাফ হয়, হ্যাঁ, এটা মনে করো তোমার ব্রেন, এটা হলো তোমার উইল পাওয়ার। তো মনে রাখবো, তোমার উইল পাওয়ার হলো একটা ব্যাটারি, তোমার উইল পাওয়ার হলো একটা ব্যাটারি। ধরো তুমি সকালে উঠে
প্রচণ্ড কঠিন একটা কাজ করছো, যে খেতে কোদাল দিয়ে কুপাকুপি করছো। তোমার যদি আমি বিকালবেলা পড়তে বলি, তুমি পড়তে পারবে না, পড়লেও পড়া মনে থাকবে না। কেন? কারণ তুমি ওই খেতে কোদাল কুপাকুপি করার পরে তোমার একটা খুব কঠিন অপছন্দনীয় কাজ করছো, তোমার ব্রেন লেভেল নেওয়া আসছে এইখানে। তারপরে ধরো আমি তোমার পাঠিয়ে দিচ্ছি যে বন্ধু চলো জিমে যাই, তারপরে উইল পাওয়ার নামে আসছে আরও এখানে। এরপরে তুমি কি করছো, তুমি এবার তারপরে আরও 4 ঘন্টা ধরে ফোন চালাইছো, এবার তোমার উইল পাওয়ার নামে আসছে এইখানে। এবার তুমি কি করছো, এখন তুমি পড়তে বসছো, তোমার উইল পাওয়ার বাকি আছে? ধরো নাই। সো উইল পাওয়ারটাকে বারবার রিচার্জ করতে, কিন্তু উইল পাওয়ার একটা ভালো ব্যাপার হলো ইট ক্যান বি রিচার্জড। রিচার্জ উইথ হোয়াট? রিচার্জ উইথ ফুড, স্লিপ। স্লিপ বলতে প্রতিবার 9 ঘন্টা ঘুম না, এই নতুন একটা জিনিস প্র্যাকটিস করবা, এটা নিয়ে ভিডিও দেখতে পারো অনলাইনে, খুব কাজের জিনিস, পাওয়ার ন্যাপ। অথবা কমপ্লিট রেস্ট, অর্থাৎ আমি ঘুমাবো না, রুমের লাইট ফ্যান সব অফ করে একদম চুপচাপ শুয়ে থাকবো, ধীরে ধীরে নিঃশ্বাস নেব। এইগুলা দিয়ে আমি উইল পাওয়ারকে আরেকবার রিচার্জ করবো। পমোডোরো টেকনিক কি বলে, যে আমি একটানা কখনোই 10 ঘন্টা পড়বো না, আমি 1 ঘন্টা পড়বো, 10 মিনিট ব্রেক, আবার 1 ঘন্টা পড়বো, 10 মিনিট ব্রেক, আবার 1 ঘন্টা পড়বো, 10 মিনিট ব্রেক, এরকম করে ব্রেক দিয়ে দিয়ে যখন আমি পড়বো অনেকক্ষণ পড়তে পারবো। আর যদি এমন হয় আমি একটানা 15 ঘন্টা পড়তেছি, আমার কার্ভটা একদম টোটাল নিচের দিকে নামে আসবে। প্রথম 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা খুব পড়বো, লাস্টের 2 ঘন্টায় কী পড়বে, ভাই তুই ক্লাসটা শেষ কর ভাই প্লিজ, এরকম একটা অবস্থা হয়ে যায়। ঠিক আছে, এবার আসো, শেষ পর্যন্ত ট্রাই করে যাওয়া এবং মৃত্যুবাদে আমাকে থামায় কে, এই লাইনটা মনে রাখবা। এটা খুবই স্ট্রং একটা লাইন আমার লাইফের, যে অ্যাডমিশন টাইমটাতে আমরা যে একটা খুবই আনইভেন পিস অফ শিট প্রতিযোগিতায় নামি, সেটা একটু বোঝার চেষ্টা করো। আমাদের এইচএসসি পরীক্ষা দেয় অ্যাভারেজে 10 লাখ মানুষজন। এই 10 লাখ মানুষজনের মধ্যে 5 লাখ হলো আর্টসের মানুষ, 2.5 লাখ হলো সায়েন্সের মানুষ, 1.25 লাখ হলো কমার্সের মানুষ। ঠিক আছে, এই তিনটা তো আমরা জানি। বাট আলটিমেটলি 10 লাখ মানুষই তো কী করতে চায়, প্রত্যেকটা স্টুডেন্ট পাবলিকে পড়তে চায়। ভাইয়া সবচেয়ে আইরনিক্যাল ব্যাপার, পাবলিকে সিট 40 থেকে 45,000, অনেক ক্ষেত্রে আরও কম, তাও ধরে নিলাম যে 40,000, ধরে নিলাম তোর হিসাবের সুবিধার্থে 50,000 সিট, 50,000 সিট ধরে নিলাম হিসাবের সুবিধার্থে, যদি আরও অনেক কম। তার মানে 9,50,000 মানুষজন জীবনে পাবলিকে চান্স পাবে না। আইরনি, আইরনি, এটাই তো আইরনি। মানে কি একটা জঘন্য রকম কম্পিটিশনে আমি নামছি, যেখানে আমার চান্স পাওয়ার হার, এটা একটু হিসাব করে দেখিতে, 50 ডিভাইডেড বাই মনে করো 1000, তাই না? 10 লাখ মানে 1000K, 50K ইন্টু 100 পার্সেন্টেজ করে তো বাবা, যে পাবলিকে চান্স পাওয়ার তোমার হার কত, তুমি বুঝতে পারবা কেন আমি বলতেছি এটা খুব আনইভেন একটা কম্পিটিশন। বুয়েটে অ্যাভারেজে একজন মানুষের চান্স পাওয়ার হার হয় 0.5%, মেডিকেলের ক্ষেত্রে এটা 1%, ঢাবির ক্ষেত্রে এটা 2%। যে টপ 3টা ইনস্টিটিউশন গোটা বাংলাদেশের সবাই স্বপ্ন দেখে পড়ার জন্য। অনেকে বলতে পারে ভাইয়া সিকিউরিটিটা আপনি করেন না কেন? কারণ সিকিউরিটির সিট সংখ্যা আমি জানি না, আমাকে একজন কেউ কমেন্টে জানাই, আমি তাহলে নেক্সট থেকে এটাও ক্যালকুলেট করে বলবো। ঠিক আছে, যাও। তো এই টপ 3টা ইনস্টিটিউশনের দেশের হার্ডলি 3% মানুষজন পড়তেছে। তার মানে বাকি 97% মানুষজন এটার বারান্দাতেও যাবে না, স্টুডেন্ট হিসেবে হয়তো ঘুরতে যেতে পারে। তার মানে তুমি এমন একটা জঘন্য কম্পিটিশনে ঢুকতেছো যেখানে প্রত্যেকেই লাইফ অ্যান্ড ডেথ নিয়ে খেলতেছে, অর্থাৎ প্রত্যেকেই এই সিটটার জন্য যে কোনো এক্সটেন্ট পর্যন্ত যাইতে পারবে। এমন মানুষজন আছে যারা 17 ঘন্টা 20 ঘন্টা 24 ঘন্টা পড়বে, চান্স পাবে না। আবার এমন অনেক মানুষজন আছে 2-4 ঘন্টা পড়েও কিচ্ছু না পড়েও চান্স পাবে। বাট মেজরিটি অফ দ্য কেসে এখন আমরা শিখবো আরেকটা স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস। যারা স্ট্যাটিক্স নিয়ে পড়বা, এই কার্ভটা পড়তে পড়তেই জীবনটা সিদ্ধ হয়ে যাবে। এটাকে আমরা শর্ট ফর্মে বেল কার্ভ বলতে পারি। এখানে তোমরা বিভিন্ন রকম ডিস্ট্রিবিউশন পড়বা, গসিয়ান ডিস্ট্রিবিউশন, ইউক্লিডিয়ান ডিস্ট্রিবিউশন, মেলা পয়সন ডিস্ট্রিবিউশন, মেলা কিছু পড়বা। বাট মুদ্রা কথা হলে গ্রাফটার দিকে তাকাও। লুক অ্যাট দিস গ্রাফ। গ্রাফের দুই দিকে 2টা আউটলায়ার থাকে, এই যে এই দিকে একটা দল থাকে আর এই দিকে আর একটা দল থাকে। এই দলটা হইলো আমাদের খুবই লোয়েস্ট স্টুডেন্টস, অর্থাৎ এলা পাস করিবা পায় না, টাইনা টুইনা পাস, পড়েও না, ব্রেনও নাই, ওরকম লোয়েস্ট স্টুডেন্টস। এই দিকের দলটা হলো টপার স্টুডেন্টস, অর্থাৎ এরা হলো বুয়েটের টপ 10, ঢাবির টপ 10, টপ 100, অর্থাৎ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের 1 to 100, এগুলো হলো ক্রিম অফ দ্য ক্রপস, মোস্ট ট্যালেন্টেড পিপল। ঠিক আছে, বাই ডিফল্ট গড গিফটেড অ্যান্ড এক্সট্রিমলি হার্ড ওয়ার্কিং, আউটলায়ার্স অফ দ্য জেনেটিক্স। বাট আমাদের মাঝপথে আছি তুমি, আমি, আমরা সবাই, অর্থাৎ আমরা আছি এই জায়গায়, আমরা হইলাম মিডিওকর। এবং মনে রাখতে হবে, এ এমনিও চান্স পাবে না, এ খুব কম পরিশ্রমে চান্স পাবে, কিন্তু একে পড়তে চান্স পাইতে গেলে এক্সট্রিম
হার্ড ওয়ার্ক করা লাগবে, অর্থাৎ জঘন্য রকমের পরিশ্রম। আমি তোমাকে গ্যারান্টি দিয়ে বলি, তোমার যদি আমার কথা বিলিভ না হয়, গো টু বুয়েটে যাও। বুয়েটে যে কটা ভাইয়া পরিচিত আছে সবাইকে জিজ্ঞাও যে ভাই আপনি কি চান্স পাইছিলেন, কতটুকু পড়তেন, খুব আপনি কি অ্যাডিক্টেড ছিলেন পড়ার প্রতি, খুব পড়ছেন না, আপনি কি পরিশ্রম করছেন কি না। Every single student who has ever stood in the campus of a public university would say together যে হ্যাঁ কুত্তার মতো পড়ছি। কারা বলবে না? এই যে 10%, এরা জেনেটিক্যাল অ্যানোমালি, ডিফারেন্ট। ও তো কম না ভাইয়া, আমি মানুষকে চিনি, ইঞ্জিনিয়ারিং কোচিং করছে, মেডিকেলের বই হাতেও দেয় নাই, বায়োলজি বই রিডিং পড়ছিল একদিন মেডিকেল পরীক্ষার আগে, ডিএমসিতে চান্স পায় বসে আছে। কিন্তু ডিএমসি তুমি 200 পোলামানকে ডাকো তো, বলবে যে ভাই পাগলের মতো পড়ছি ভাই, 2 বছর ধরে মরিয়ে গেছিলাম পড়তে পড়তে। সো এই দলটাতে যখন তুমি থাকবা, তোমার এই মেন্টালিটি থাকতে হবে যে শেষ পর্যন্ত প্রত্যেকটা পাবলিকে পরীক্ষা, অর্থাৎ ঢাবি, জাবি, রাবি, চবি, মিস্ট, বিউপি, এমআইএসটি, আইউটি, তারপর হলো জিএসটি, এইচএসটিইউ, কেইউ, সিইউ, জেএনইউ, মানে যা পাবি ভাই, যতদিন পর্যন্ত কৃষি গুচ্ছ যা আছে, যতদিন পর্যন্ত পাবলিকে একটা সিট না হয় আমি পরীক্ষা দিয়ে যাব। যদি তুমি পাবলিকে পড়তে চাও, সবার আসলে এখন তো মানুষের অনেক টাকা ভাই, প্রাইভেটে তোমরা 20-25 লাখ টাকা দিয়ে পড়তে পারো। আমার বাবার কাছে তো 20,000 টাকা চাইলে বাতা বুতা ভাঙে দিত মনে করো। বাট তোমাদের বাবা অনেক ভালো পড়ায়। বাট যদি তুমি পাবলিকে পড়তে চাও, ইউ হ্যাভ টু বি দিস লেভেল অ্যাডিক্টেড। ভাইয়া পাবলিককে পড়াটাকে এত গ্লোরিফাই কেন করেন? সত্য কথা, পাবলিকে পড়লে কিছুই হয় না, আবার সব কিছুই হয়। বুঝতে হবে বাঙালি আমরা অনেক গরিব। তোমার যদি মনে হয় তোমার ফ্যামিলি, তোমার পার মান্থ 30,000 করে সেমিস্টার ফি, এগুলো মিনিমাম প্রাইভেটে মিনিমাম, এগুলো 30-40 হাজার টাকা কিছু হয় না। বা তো ধরে নিলাম বেস হলো 30K, বেস মানে মোটামুটি মান্থলি 30K খায় পরে সেমিস্টার ফি দিয়ে থাকতে হয়। একদম লোতে যদি তুমি যাও, তোমার ফ্যামিলি কি তোমাকে প্রতি মাসে 30,000 টাকা দিয়ে অ্যাডমিশনের পরে তোমার ভার্সিটি লাইফে তোমাকে পালবে? বন্ধু পালবে? বাংলাদেশের মেজরিটি পরিবারের মান্থলি কামাই এটা 30,000 টাকা, মান্থলি কামাই এটা, এটাতে 5 জন চলে। এটা যদি তুই পড়তে যাস কোন লজ্জায়? তো কেন আমি পাবলিককে গ্লোরিফাই করি? ইটস বিকজ অফ মানি। আমরা পুয়ার, আমরা গরিব, টাকা নাই ভাই। কোথায় ভর্তি হবে তুই? এইটা এত টাকা আছে তোর কাছে, পার মান্থ 30,000 টাকা দিবে তোর বাপ, তাহলে ওরা খাবে কি? এই জন্য বলি যে শেষ পর্যন্ত ট্রাই করতে। এই জন্য পাবলিক নিয়ে এত মাতামাতি। পাবলিক প্রাইভেট নিয়ে ডিবেট কেন হয়? ডিবেট ওই টপ 1% নিয়ে ডিবেট তো হবে না। যে ধনির পোলা বইটা পড়তেছে তার তো কোনো সমস্যা নাই, তো সে চাইলে এনএসইউ তো পড়তে পারতো, ব্র্যাকে পড়তে পারতো। কিন্তু যে চা শ্রমিকের সন্তান, যার মায়ের বাপের 2 জনের মজুরি জোড়া দিয়ে দিনে আসে 300 টাকা, সেই সন্তান যখন ঢাবিতে আসে, সে কখনো পাবলিক প্রাইভেট ডিবেটেই যাবে না। সে জানে যে আমার ঢাবিতে না হলে আমার পুরো পরিবারটা পড়ে যাইতো, এই পুরো পরিবারকে টানে তুলবো আমি। ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্যাট ফিলিংস ম্যান। এই জন্য বলা হয় যে এখানে তোমাকে শেষ পর্যন্ত ট্রাই করে যাইতে হবে। অ্যান্ড তোমার মোটিভেশন থাকবে মৃত্যুবাদে ঠেকায় কে? তোমাকে থাকানোর ক্ষমতা শুধুমাত্র মহান আল্লাহ তাআলার। এবং ওই রকম এনার্জি এবং পরিশ্রম নিয়ে অ্যাডমিশন টাইমটাকে ফেস করতে হবে। ইউ হ্যাভ টু বি আনফেজড। চান্স পাই নাই, ওয়ান্স অ্যাগেন, ওয়ান্স মোর কন্টিনিউয়াসলি। এবং এই পরিমাণে মোটিভেটেড হয়ে এবং অবসেসড হয়ে যদি তুমি আগাও, ইনশাআল্লাহ একটা পাবলিকে তোমার সিট হবে, ইনশাআল্লাহ। সো এইটাই ছিল আজকের এই টোটাল মেন্টাল সেশন। আমি চেষ্টা করছি যতগুলো অ্যাডমিশন টাইমে তুমি ফেস করবা এভরিথিং কভার করো, তার পরবর্তীতেও আর অনেক কিছু তুমি ফেস করতে পারো। এগুলোর জন্য তুমি MT35 এই কুপনটা ইউজ করে আমার মেন্টাল ট্যাকটিক্স কোর্সটা কিনে নিতে পারো। 60টা সেশন আছে, 300টা গাইডলাইন ভিডিও আছে। ইট উইল ওয়ার্ক। বেস্ট অফ লাক ডিয়ার অ্যাডমিশন ওয়ারিয়র। আসসালামু আলাইকুম, টাটা।